প্রাঙ্গণ কথার উপস্থাপনায় আমি উত্তম স্যার। আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের আরও একটি কবিতা নুন। এই নুন কবিতার কবি হলেন আধুনিক কবি জয় গোস্বামী। আধুনিক কবি, বাস্তববাদী কবি, রোমান্টিক কবি এবং সময় সচেতন কবি জয় গোস্বামী বিরচিত নুন কবিতাটি নেওয়া হয়েছে তার কাব্যগ্রন্থ ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে। এই ভূতুম ভগবান কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1988 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1954 সালে কলকাতায়। তার এই নুন কবিতাটি যে প্রেক্ষাপটে তিনি রচনা করেছিলেন সেই প্রেক্ষাপটটি তোমাদের সামনে একটু বলে রাখা দরকার। দেখো, নকশাল আন্দোলনের সমাপ্তি, খাদ্য আন্দোলনের সমাপ্তি এবং 71-এর মুক্তিযুদ্ধও শেষ। ঠিক তার পরবর্তী সময়ে একেবারে সমাজের নিরন্ন, খেটে খাওয়া, নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত মানুষ, যারা তৃতীয় শ্রেণীর মানুষ, তাদের সামান্য আহারের জন্য যে হাহাকার, তা প্রতিফলিত হয়েছে এই কবিতার মাধ্যমে। কবি নুন শব্দটিকে কেন ব্যবহার করলেন? দেখো, নুন এমন একটি জিনিস যা একেবারেই স্বল্পতম খরচে, স্বল্পতম অর্থ ব্যয়ে যা পাওয়া যায়, এবং এই এমনই একটি জিনিস যা অত্যন্ত অপরিহার্য, অত্যন্ত এসেনশিয়াল, অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। আহার্য সামগ্রীর প্রকৃষ্টতম, প্রধানতম উপাদান নুন। কেন? দেখো, একেবারেই শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কবি শেষ লাইনে এই দাবি দিয়ে শেষ করেছেন। এই যে শুকনো ভাতটি খাওয়ার জন্য যে লবণটা প্রয়োজন, আবার একেবারেই অট্টালিকায় থাকা মানুষদের আহারের জন্য যে ঐশ্বর্যপূর্ণ আহার, যে খুব চিকেন, মটন, বিরিয়ানি, এই সমস্ত আহার প্রস্তুত করার জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান হলো নুন। নুন ছাড়া কোনো খাদ্য কিন্তু তুমি মুখে তুলতেও পারবে না। নুন এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। কবি জয় গোস্বামী বাস্তববাদী কবি, তাই এই কবিতায় তিনি এই সমাজের নিরন্ন, খেটে খাওয়া, হাহাকার করা মানুষদের সামাজিক যে দাবি, এই সমাজের কাছে, এই রাষ্ট্রের কাছে যে দাবি, তাদের শূন্য ভাতে শুধুমাত্র লবণের ব্যবস্থা হোক, সেই দাবি দিয়ে এই কবিতাটি শেষ করেছেন। একেবারেই সংক্ষিপ্ত সময়ে, স্বল্পতম পরিসরে এই কবিতাটি আমি সঠিক যুক্তি নির্ভর ব্যাখ্যা দিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। আর কবিতার শেষে তোমাদের সামনে বলে দেব যে কোন কোন প্রশ্ন তোমরা এই কবিতা থেকে পড়লে তোমরা পরীক্ষাতে খুব সুন্দর করে এই কবিতার যে কোনো প্রশ্ন তোমরা লিখতে পারবে। আধুনিক সময় সচেতন রোমান্টিক বাস্তববাদী কবি জয় গোস্বামী বিরচিত নুন কবিতার লাইন ধরে ধরে আলোচনা করছি। তোমরা সামনে বইটি নিয়ে নাও, কিংবা স্ক্রিনে বইটি দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমরা কারা? সমাজে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, তৃতীয় শ্রেণীর খেটে খাওয়া মানুষ, নিরন্ন, নেই রাজ্যের বাসিন্দা যারা, তাদের কথা বলা হয়েছে। উত্তম পুরুষের রীতিতে এই কবিতাটি বিরচিত হয়েছে। সেই নেই রাজ্যের বাসিন্দা, সেই খেটে খাওয়া মানুষের কথা বলা হচ্ছে যে তাদের চাহিদা যেহেতু কম, তাই তাদের দুঃখ কম, তারা দুঃখ করে না। কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। যেহেতু আমাদের চাহিদা কম, আমাদের অট্টালিকার প্রয়োজন নেই, গাড়ি বাড়ি ইত্যাদির কোনো প্রয়োজন নেই, ভালো পোশাক আশাকেরও প্রয়োজন নেই, অত্যন্ত সাধারণ সাদামাটা ভাত কাপড়ে আমাদের দিন চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। আর আমাদের এই দিন অতিবাহিত হয় নিত্য নৈমিত্তিক
যে শ্রম করি, সেই শ্রমের মাধ্যমে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে অর্থটা উপার্জন করি, সেই অর্থ দিয়ে আমাদের পেটের অন্নের সংস্থান আমরা করি। আর তার উপরে যদি আমাদের মধ্যে এই অসুস্থতার প্রকোপ দেখা দেয়, যদি আমরা অসুস্থ হই, তখনই আমাদের কি করতে হয়? অন্যের কাছ থেকে ধার করতে হয়, অন্যের কাছ থেকে দেনা করতে হয়। কেন? তোমরা একটু ভেবে দেখো, যে যদি অস্বাস্থ্যকর পরিবেশে থাকা হয়, তাহলে অসুখ বিসুখের প্রবণতা বাড়ে। যেহেতু তারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ওই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হতো, তাই তাদের অসুখ বিসুখের প্রবণতাও বাড়তো, আর অসুখ হলে তাদের ধার দেনাও বেড়ে যেত। রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। আর এই রকম এই কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে, সম্মুখীন হয়ে তারা দুভাই, দুভাই অর্থাৎ কি? একই মায়ের গর্ভজাত দুটি সন্তান নয়, এখানে দুভাই বলতে বলা হয়েছে বাপ এবং ছেলে, বাবা এবং ছেলে, বাপ বেটা দুভাই। এই দুভাই মিলে এই কঠিন বাস্তবটাকে ভুলে থাকার জন্য, কিছু সময় ভুলে থাকার জন্য, স্নায়বিক শৈথিল্য আনার জন্য, তোমরা জানো যে নেশা করলে স্নায়বিক শৈথিল্য আসে, সেই স্নায়বিক শৈথিল্য এনে তারা তাদের এই কঠিন বাস্তবটাকে একটু ভুলে থাকার চেষ্টা করে। কিন্তু একজন শিক্ষক হিসাবে তোমাদের সতর্কীকরণ করছি, কোনো নেশাই কিন্তু ঠিক নয়, স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তোমরা প্রত্যেকে প্রত্যেকে এই নেশা থেকে বিরত থাকবে, এবং কোনো বন্ধু যদি নেশার প্রতি আসক্ত হয়, সেই বন্ধুকেও তোমরা নেশা থেকে বিরত করার চেষ্টা করবে। আসি পরের লাইনগুলোর আলোচনায়। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। আর আমাদের এই যা উপার্জন করি, নৈমিত্তিক উপার্জন, যেটা খেটে আমরা উপার্জন করি, তাতে আমাদের সব দিন ভালো করে বাজার হয় না। আর যেদিন একটু অতিরিক্ত মাত্রায় পয়সা আমাদের হাতে আসে, সেই দিন আমরা ভবিষ্যতে চিন্তা করা ছেড়ে দিয়ে ওই দিন আমাদের চাহিদা নিবৃত্তি করার জন্য আমাদের অত্যন্ত মাত্রা অতিরিক্ত বাজার করে ফেলি আমরা। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এই গোলাপ চারা, গোলাপ কি জিনিস? সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। হ্যাঁ, সেটাকে এই গোলাপ চারা কিনে এনে শুধুমাত্র গোলাপ চারা পুঁতে আনলেই তো সেই গোলাপ চারা থেকে ফুল পাওয়া যাবে না। সেই গোলাপ চারা থেকে পরবর্তী লাইন দ্বারা কবি বোঝাতে চেয়েছেন কি কি করতে হবে। তাহলে এই গোলাপ চারা কিনে আনার পেছনে তাদের যে উদ্দেশ্যটা আছে, তাদের মনের মধ্যে যে সৌন্দর্য বোধ আছে, তারাও যে আর 5টা মানুষের মতো, আর 10টা মানুষের মতো সৌন্দর্যের পূজারী, সেটাকে কবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই লাইনটির মাধ্যমে। কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? তারপরে ওই গোলাপ চারা কিনে আনার পরেই তাদের আবার সেই কঠিন বাস্তবের মুখোমুখি তারা নিজেদেরকেই প্রশ্ন করেছেন। কি বলছেন? যে কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? আরে গোলাপ চারা তো কিনে আনলাম, কিন্তু পোতার জায়গাটুকু কোথায়? আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। স্বল্প জায়গায় আমরা যে কোনো প্রকারে আমরা জীবন জীবিকার অতিবাহিত করি। আর পুতলেই কি ফুল হবে? তাকে তো অত্যন্ত পরিচর্যা করতে হবে, তারপরে ফুল হবে। সে অনেক পরের কথা, এই ফুল হওয়া তো অনেক পরের কথা। তাহলে আবার তারা যখন আবার কঠিন বাস্তবের সম্মুখীন হন, তখন তারা কিন্তু আবার টান দি গঞ্জিকাতে, তারা আবার নেশায় ডুবে যায়, নেশায় আচ্ছাদিত হয়ে যায়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? আমরা এই সামান্য পেয়েই সুখী থাকি, খুশি থাকি, এতেই আমরা আমাদের দিন অতিবাহিত করি। আমাদের এর থেকে বেশি অধিক আমরা আর চাই না। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, আর আমরা এর মধ্যেই আমাদের জীবন জীবিকা অতিবাহিত করি। আমরা হাসি, আমরা ঠাট্টা করি, আনন্দ করি, এভাবেই আমরা আমাদের দিন অতিবাহিত করে দিতে চাই, কাটিয়ে দিতে চাই। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। আবার মাঝে মাঝে এভাবে আমাদের দিন চলে না, একটুও দিন চলতে চায় না। দেখো না, তোমরা তোমাদের যখন বোরিং একটা সময় অতিবাহিত করো, তখন তোমাদের সময় কাটতে চায় না। ঠিক তেমনি এই অর্থাভাবে যখন এরা অত্যন্ত অর্থের কষ্টে যখন ভোগে, তখন এদের কিন্তু দিন অতিবাহিত হতে চায় না। তারা বাড়ি ফেরে দুপুর রাতে, দুপুর রাতে মানে মাঝ রাত্রিবেলা তারা বাড়ি ফেরে। খেতে বসে রাত চড়ে যায়,
নুন নেই ঠান্ডা ভাতে। আর সারা দিন খেটে আসার পর, পরিশ্রম করে আসার পর তাদের আরো রাগ হয়ে যায়। কেন? যে তারা গরম ভাতটুকুও চায় না, তারা সেই সকালের কিংবা দুপুরের যে ঠান্ডা ভাত শুধুমাত্র পেটের জ্বালা মেটানোর জন্য তাদের ওই ঠান্ডা ভাতে একটু লবণ চায়, শুধুমাত্র লবণ চায়, আর কিছুই চায় না। সেই লবণেরও পর্যন্ত সংস্থান তাদের জন্য থাকে না। তখন তাদের রাগ মাথায় চড়ে যায়। আমি তার মাথায় চড়ি। আর আমি অর্থাৎ কি? আমি অর্থাৎ কারা? ওই নিরন্ন খেটে খাওয়া মানুষ, সে রাগের মাথায় চড়ে যায়। অর্থাৎ কি? আরো আরো প্রবল থেকে প্রবলতর রাগ হয়ে যায় তাদের। সেটা বোঝানোর জন্য এই শব্দবন্ধগুলো ব্যবহার করেছেন কবি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। আর এর জন্যই সামান্য ঠান্ডা ভাতে, দেখো আমরা তো খাওয়ার জন্য আমাদের চিকেন হয়নি, মটন হয়নি, বিরিয়ানি হয়নি, আমি এটা খাবো না সেটা খাবো না, এইরকম আমরা করতেই থাকি। কিন্তু এদের একেবারেই একেবারেই ন্যূনতম চাহিদা, বেসিক নিড কোনগুলো? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং পরে সংযোজিত হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য। এই বেসিক নিটের মধ্যে একটি, যেটা একেবারে ঠান্ডা ভাত, সেখানে একটু লবণের পর্যন্ত সংস্থান নেই। তাই জন্য এই সমাজের কাছে তাদের দাবি, তারা সারা পাড়া মাথায় করে। ওই বাপ বেটা দুভাই মিলে একেবারে হই হট্টগোল, একেবারে চিৎকার চেঁচামেচি করে তারা সারা পাড়া মাথায় করে। কেননা যে তাদের এই সামান্যতম ব্যবস্থাটুকু থেকে তারা বঞ্চিত। আমরা তো সামান্য লোক, আমরা অতি সামান্য, তুচ্ছ। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আর আমাদের সামান্যতম দাবি, কবি একেবারে শেষ লাইনে দেখো এই নিরন্ন খেটে খাওয়া মানুষের যে চাহিদা কতটাই ছোট, কতটাই সামান্য, কতটাই একেবারেই ন্যূনতম চাহিদা, সেটা বোঝানোর জন্য কবি বলতে চেয়েছেন, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। শুধুমাত্র লবণ, যেটা অত্যন্ত স্বল্পতম খরচে পাওয়া যায়, যেটা খাদ্যের অতি প্রয়োজনীয় সামগ্রী, যেটা ছাড়া কোনো খাদ্য গ্রহণ করা সম্ভব নয়, সেই লবণটুকু আমাদের জন্য ব্যবস্থা করুক। এই দাবি তারা এই সমাজের কাছে, এই রাষ্ট্রের কাছে, এই শিক্ষিত, এই উচ্চবৃত্ত সমাজের কাছে তারা করে গেছেন। কবিতাটির আলোচনার শেষে আমি তোমাদের কাছে ছোট্ট একটি দাবি করব। আমার প্রাঙ্গণ কথা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে পাঠাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসি, এই কবিতা থেকে মাত্র দুটি প্রশ্ন, তোমরা কোন কোন দুটি প্রশ্ন পড়বে, এবং সেই দুটো প্রশ্ন পড়ার পর তোমরা যে কোনো প্রশ্ন উত্তর তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। আসি প্রথম প্রশ্ন, ফুল কি হবেই তাতে? কোন ফুল এবং সেই ফুল কিসের প্রতীক? ফুল ফোটা নিয়ে সংশয় কেন? এই একই রকম উত্তর হবে। আরো একটি লাইন দিয়ে প্রশ্ন হতে পারে, সে অনেক পরের কথা। কোন কথা? উক্তিটির মর্মার্থ বিশ্লেষণ করো। আসি সেকেন্ড প্রশ্নে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই লাইনটি আরেকটু আগে থেকে যদি দেওয়া হয়, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি জয় গোস্বামী বিরচিত নুন কবিতার বিষয়বস্তু আলোচনা করে উক্ত দাবিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটি যদি 2+3 ভাগ করে আসে, তাহলে কিরকম প্রশ্ন আসতে পারে? কাদের কাছে এই দাবি করেছে, তাদের এই দাবি কতটা যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত।
এই মাত্র দুটো প্রশ্ন পড়লে তোমরা কিন্তু এই নুন কবিতা থেকে সমস্ত কবিতা সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। আজকে আলোচনা শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো।